দর্শক সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আপনারা দেখতে পেয়েছেন একটু আগে কি হচ্ছে ইউএস ক্যাপিটাল এবং যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি। এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। আজকে যে বিষয়গুলো আলোচনা হবে তার জানিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমেই হচ্ছে ইরান থেকে যুদ্ধ ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্য জুড়ে। 5 সপ্তাহ লাগতে পারে যুদ্ধ শেষ হতে, ট্রাম্প ঘোষণা দিয়েছেন। কোন পথে সমাধান, এই যুদ্ধের সমাধান কোন পথে যাবে এটি আলোচনা করব। সৌদি আরবে যুক্তরাষ্ট্র দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলায় আগুনে পুড়ছে ভবন, বিষয় খবরটি একটু আগে এসেছে। ইউরোপিয়ানদের নির্লিপ্ততার কারণ কি, ইউরোপিয়ানরা এত সামনে নেই যুদ্ধের কারণ কি, এই বিষয়টি জানার চেষ্টা করব। কংগ্রেসে অ্যাটর্নি জেনারেল ও এফবিআই প্রধানের বিরুদ্ধে ট্রাম্পের যৌন কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার অভিযোগ। হাউস ফ্লোরে উত্তেজনা এবং হট্টগোল। হরমুজ প্রণালী বন্ধ, বাড়ছে জ্বালানি তেলের দাম, বাড়বে জিনিসপত্রের দাম এবং ফ্লাইট বিপর্যয়ে চরম বিশৃঙ্খলা সর্বত্র এবং রুট আপডেট। এই হচ্ছে আজকের বিষয়। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল আহসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ মঙ্গলবার সোমবার মার্চ মাসের 2 তারিখ। ট্রাম্প আজকে সতর্ক করে দিয়েছেন যে তিনি যদিও বলেছিলেন যে যুদ্ধ 4 সপ্তাহ কম স্থায়ী হতে পারে, কিন্তু আজকে সময়সীমাটা একটু বাড়ানো হচ্ছে। তার কারণ আজকে যুদ্ধের একটু বিস্তৃতি ঘটেছে। ইরানের মিসাইল আক্রমণ করেছে সৌদি আরবের রিয়াদে, রাজধানীতে, এবং সেখানে যুক্তরাষ্ট্রের দূতাবাসে মিসাইল নিক্ষেপ হয়েছে। একটু আগে আপনারা জানলেন সেখানে ভবনটি পুড়ছে বলে জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত হতাহতের বিবরণটি অবশ্য জানানো হয়নি কোনো পক্ষ থেকেই। বেরুত মিসাইল নিক্ষিপ্ত হয়েছে ইরান থেকে পাঠানো মিসাইল। এবং সর্বশেষ যে অবস্থাটি আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে যুদ্ধের কিছুটা বিস্তৃতি বাড়ছে এবং তার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা ইরানের মাটিতে নেমে যুদ্ধ করার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তিনি সেটিকে একেবারে নাকচ করে দিচ্ছেন না যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা অর্থাৎ ল্যান্ড ফোর্স আর সৈন্যবাহিনী সেখানে ইরানের মাটিতেই যুদ্ধে লিপ্ত হবে এমন সম্ভাবনার তিনি একেবারে উড়িয়ে দিচ্ছেন না। তবে তিনি এটি যে হবে সেটিও বলছেন না। তিনি শুধু বলছেন যে সম্ভাবনাটাকে তিনি এখনো মাথায় রাখছেন এবং এবং সেই সম্ভাবনাও দেখা দিচ্ছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ধ্বংসযজ্ঞের শিকার হয়ে ইরানের নৌবাহিনী প্রায় বিলুপ্ত হওয়ার পথে এবং প্রায় এই পর্যন্ত 10টি জাহাজ তারা ডুবিয়ে দিয়েছে। আরো বেশ কিছু জাহাজ ডুবিয়েছে। ইরানের নৌবাহিনী বলতে কিছু আর অবশিষ্ট রাখার সম্ভাবনা খুব কম প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী, সেটি বোঝা যাচ্ছে। আরেকটা জানা যাচ্ছে সেটি বলেছে যে তারপরেও তিনি বলেছেন যে সময়সীমা নির্ধারণ করে অপারেশন এপিক ফিউরি শুরু করা হয়েছিল সেই সময়সীমা মেনেই চলা হচ্ছে এবং সময়সীমার আগেই যে সমস্ত লক্ষ্যবস্তুতে আক্রমণ করার হামলার সিদ্ধান্ত ছিল সেগুলো তার আগেই করা হচ্ছে। সে বিষয়ে প্রেসিডেন্ট আজকে বলেছেন। তিনি যেটি বলেছেন ahead of schedule, অর্থাৎ নিয়ম সময় যেটা নির্ধারণ করা হয়েছিল তার আগেই কাজ সেরে ফেলা হচ্ছে সেটিতে বলেছেন। তবে কি কাজ সেরে ফেলা হচ্ছে সেটি তিনি অবশ্য বিস্তৃত বিবরণ দেননি। তবে তিনি লক্ষ্যমাত্রার কথা কিছুটা বলেছিলেন, সেটা গতকাল আমি আপনাদের জানিয়েছিলাম। এমন অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প আক্রমণ করলেন, যদিও তিনি বলেছিলেন যে মার্চ মাসের 1 তারিখের আগেই ইরান আক্রান্ত হতে যাচ্ছে যদি সে যুক্তরাষ্ট্রের দাবি সম্পূর্ণ মেনে না নেয়। কিন্তু ওমানের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে যে ইরান শেষ পর্যন্ত রাজি হয়েছিল এই আক্রমণ আসার কিছুক্ষণ আগে যে ইরান কোন পারমাণবিক অস্ত্র সংগ্রহে রাখবে না। এমন একটি সিদ্ধান্ত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছিল ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, যারা এই বিষয়ে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছিল। আজকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র দপ্তর থেকে সেটি আবার নিশ্চিত করে বলা হয়েছে যে ইরান শেষ পর্যন্ত রাজি হয়েছিল যে তারা কোনো পারমাণবিক অস্ত্র সংগ্রহে রাখবে না। কিন্তু সেটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কর্ণপাত করেননি। অনেকটা এখন বলা হচ্ছে, এমনকি ওয়াশিংটন পোস্টও গতকাল ইঙ্গিত দিয়েছে, এরপর নিউ ইয়র্ক টাইমস সহ ইংল্যান্ডের গার্ডিয়ান, প্রায় অনেকগুলো বিশ্বের উল্লেখযোগ্য সংবাদপত্রগুলো
এই তথ্যটি জানানোর চেষ্টা করেছে যে শেষ পর্যন্ত ইসরায়েলের চাপেই এবং কিছুটা সৌদি আরবের সমর্থন ছিল। এই ২ দেশের চাপের মুখেই প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি ইরান আক্রমণ করবেন এবং ইসরায়েল ১ম এ আক্রমণ করেছিল। তার প্রায় সাথে, সাথে ইরান আক্রমণ করে যুক্তরাষ্ট্র এবং ইরানও পাল্টা জবাব দেয় এবং সেই জবাবে যুদ্ধের বিস্তৃতি ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে ইতিমধ্যেই এবং বলা হচ্ছে যে ইরানে যদি সৈন্য পাঠাতে হয় তাহলে ইরানের চারিদিকে অন্তত ৩ টি দিকের সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্র সেখানে সৈন্য প্রবেশ করাতে পারে। তবে সেই লজিস্টিক এর বিষয়টি এখনো বিস্তারিত কোনো পক্ষ থেকেই জানা যায়নি। যুক্তরাষ্ট্রের ডিপার ব্যা ওয়ার ডি ডিফেন্স সেক্রেটারি অফ ওয়ার যিনি ডিফেন্স সেক্রেটারি হিসেবেও তিনি পরিচিত সেটি হচ্ছে হেগসেথ। তিনি আজকে অবশ্য বেশ কড়া ভাষায় কিছু মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে আমেরিকানদেরকে হত্যা করে কেউ দুনিয়াতে পার পাবে না এবং ৪৭ বছর অপেক্ষা করার পর প্রেসিডেন্ট ট্রাম্পকেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নাগরিকদের এত দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের হেনস্থা এবং হত্যাকাণ্ডের নাগরিকদের হত্যাকাণ্ডের সাথে ইরানের সম্পৃক্ততার জবাব শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পকেই দিতে হয়েছে। তবে তিনি যে কথাটি বেশ জোরের সাথে বলেছেন যে পৃথিবীর কোনো প্রান্তে কোনো আমেরিকানকে হত্যা করার দায় কোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। তাকে খুঁজে বের করে হত্যা করা হবে এবং সেই কারণেই ইরানের খামেনি আয়াতুল্লাহ খামেনি সহ যাদের হাতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের হত্যার রক্ত রয়েছে তাদেরকে নিঃশেষ করে ফেলার যে পরিকল্পনা সেটি কার্যকর করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য আবার ইরানের সরকার পরিবর্তনের ব্যাপারে যে মন্তব্যটি করে একটু আগে যেটি বললাম যে জিরো টলারেন্স যুক্তরাষ্ট্রের নাগরিকদের কোনো না কোনোভাবে পৃথিবীর যেকোনো প্রান্তে হত্যা করা হোক না কেন তাদেরকে যারা হত্যাকারীদের প্রতি যুক্তরাষ্ট্রের জিরো টলারেন্স এর কথা আবারও আজকে ডিফেন্স সেক্রেটারি হেগসেথ জানিয়েছেন। তিনি যেই হন না কেন রাষ্ট্রপ্রধানও হতে পারেন, সাধারণ নাগরিকও হতে পারেন। তার হাতে আমেরিকানদের হত্যার রক্ত যদি থাকে তাহলে তাকেই নিঃশেষ করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের রয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প সেটি কার্যকর করার নির্দেশও দিয়েছেন। এই লক্ষ্যেই ইরানে এই আক্রমণটি মূলত চালানো হয়েছিল পিট হেগসেথের বক্তব্য মোটামুটি। আরেকটি বিষয় যেটি প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য আজকে বলেছেন যে মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে ইরানের নতুন করে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর যে দায়িত্ব গ্রহণ করবে ইরান সরকার পরিচালনার তেমন কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না যে যার সাথে যুক্তরাষ্ট্র অন্তত এই বিষয়ে যুদ্ধ সমাপ্তির বিষয়ে আলোচনা করতে পারে। তবে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত এটাও প্রেসিডেন্ট ট্রাম্প আজকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এবং এ পর্যন্ত যদিও ইরানের পক্ষ থেকে বেশ কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সর্বসাকুল্যে সর্বমোট ৪০ জন নিহত হয়েছেন যেটি প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন। সেই ব্যাপারে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কিংবা সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এখনো ওমানেই অবস্থান করছেন। আজকে ইউরোপের একটি দেশ তাদের দেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমানদেরকে সেইখানকার ঘাঁটি ব্যবহার করে ইরান আক্রমণ করতে দেয়নি এবং এর ফলে যুক্তরাষ্ট্রের প্রায় ১৫টি ফাইটিং যুদ্ধজাহাজ ফাইটার জাহাজ বিমান তারা স্পেনের ২টি বিমানবন্দর যেখানে মিলিটারি বেস থেকে তারা উড্ডয়নের কথা ছিল ইরানের উদ্দেশ্যে সেটা ত্যাগ করেছে। সেটি হচ্ছে রটা এবং মোরান মিলিটারি এয়ার বেস থেকে স্পেনের যুক্তরাষ্ট্রের ১৫টি বিমান ইরান আক্রমণে স্পেনের অনুমতি না পেয়ে সেখান থেকে ফিরে আসছে অন্য বিমান ঘাঁটিতে। স্পেন বলেছে যে তারা ইরান আক্রমণ করার জন্য কোনো প্রকার সুযোগ যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর বিমানকে দেবে না তাদের ভূখণ্ড কিংবা এয়ার স্পেস ব্যবহার করে। এটিও আজকে ইউরোপের প্রথম দেশ যারা জানে। এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার জানিয়েছেন যে তারা যুক্তরাষ্ট্রের সাথে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবেন না কিন্তু যদি যুক্তরাষ্ট্র চায় ইরানে ইংল্যান্ডের যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তরে থাকা বিমান ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে সেটি অবশ্য তিনি বলেছেন। তবে যুক্তরাজ্য সরাসরি এই যুদ্ধে সম্পৃক্ত হবে না সেটিও তিনি স্পষ্ট করে বলেছেন। আজকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে পৃথিবীর প্রায় ১ ডজনেরও বেশি দেশ থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অনতি বিলম্বে সরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। তারা বলেছে
যে আগামী কিছুদিনের জন্য হলো এই দেশগুলোতে যুক্তরাষ্ট্রে নাগরিকদের যারা অবস্থান করছেন তাদের সমূহ বিপদের আশঙ্কা দেখা দিয়েছে ইরানের যুক্তরাষ্ট্রের আক্রমণের কারণে, অভিযানের ফলে, এবং সেই কারণে তাদেরকে যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রে ফিরে আসা কিংবা অন্য কোনো নিরাপদ দেশে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যে দেশগুলিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিকরা অবস্থান করছেন এবং তাদের জীবন বিপন্নের মুখোমুখি হতে পারে, বিপন্ন হতে পারে বলে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আশঙ্কা করছে এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরে আসার পরামর্শ দিচ্ছে। সেই দেশগুলি হচ্ছে আহ বাহরাইন, ইজিপ্ট, ইরান, ইরাক, ইসরায়েল অবশ্যই রয়েছে, ওয়েস্ট ব্যাংক, গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরবিয়া, সিরিয়া, ইউনাইটেড আরব এমিরেটস এবং ইয়েমেন। সৌদি আরবে এবং কুয়েতে, কাতারে বেশ কিছু আমেরিকান নাগরিক বাংলাদেশি বংশোদ্ভূতরা অবস্থান করছেন। তারাও কিন্তু এই পরামর্শের আওতায় চলে এসেছেন। আর একটি বিষয় যেটি অনেকটা উদ্বেগের ব্যাপার হচ্ছে যে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বিমানের যাত্রীরা আটকা পড়েছে তাদের ফ্লাইট বাতিল হওয়ার কারণে। আপাতত সর্বশেষ যে সিদ্ধান্তটি কাতার এয়ারওয়েজ এবং এমিরেটস এয়ারওয়েজ এর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বলেছে এমিরেটস সোমবার মঙ্গলবার নিউ ইয়র্ক সময় ভোর ৬টা থেকে তাদের অপারেশন সীমিত আকারে চালু করতে পারে সময়ের পরিপ্রেক্ষিতে যদি অবস্থা অনুকূলে হয়, এটিও তারা বলেছে। আরেকটি বিষয় কাতার বলেছে তারা মঙ্গলবার থেকে সাময়িক কিছু ফ্লাইট অপারেশনের সিদ্ধান্ত নিয়েছে, তবে সবকিছু নির্ভর করছে পরিবর্তিত পরিস্থিতির উপরে। যদি পরিস্থিতি এয়ার স্পেস চালু করার সুযোগ করে দেয় তাহলে তারাই চালু করবে। যদি বিমান আকাশ সীমা বন্ধ রাখা হয় তাহলে অপারেশন আবারও স্থগিত রাখা হবে। তবে ততদিন ভিতরে যারা আটকা পড়ে আছেন, বিশেষ করে দুবাইতে, আবুধাবিতে এবং দোহায়, তাদের যাত্রীদের হোটেলে রাখার ব্যবস্থা করেছে সেই দেশের প্রতি সরকারগুলো। এবং দুবাইয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে দুবাই বিমানবন্দরের যাত্রীরা যারা ফ্লাইট ধরতে পারেননি তাদেরকে হোটেলে থাকার জন্য সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং খরচ সরকারি সংযুক্ত আরব আমিরাত সরকার বহন করবে। তবে যারা ফ্লাইট অপেক্ষা করছেন তাদের উচিত এয়ারলাইনের অ্যাপস গুলোর মাধ্যমে তাদের সময়সীমা পুনর্নির্ধারণ করা কিংবা ট্রাভেল এজেন্টদেরকে পরামর্শ দেওয়া। তবে দুবাই সোমবার, মঙ্গলবার সকাল নিউ ইয়র্ক সময় এবং কাতারের ক্ষেত্রে বুধবার সকাল নিউ ইয়র্কের সময়ের আগে তাদের অপারেশন চালু হওয়ার আপাতত কোনো সম্ভাবনা নাই। তবে আজকের যে বিস্তৃতি ঘটেছে, বিশেষ করে রিয়াদে মিসাইল নিক্ষেপের পরবর্তী পরিস্থিতিতে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে বক্তব্য যে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে, এতে এই সময়সীমার পরিবর্তনও হতে পারে। আপাতত এখানে আরেকটি বিষয় আজকে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে সিনেটর লিন্ডসি গ্রাহাম বলেছেন, আজকে জানিয়েছেন যে ইরানের অপারেশন অর্থাৎ ইরানের যে অভিযান যুক্তরাষ্ট্রে চলছে সেই অভিযান শেষ হওয়ার পরপরই কিউবার বিষয়ে নজর দেওয়া হবে এবং কিউবা হচ্ছে পরবর্তী যুক্তরাষ্ট্রের অভিযানের লক্ষ্যবস্তু। এবং সেই বিষয়টিও তিনি আজকে স্পষ্ট করে বলেছেন যে ইরান অভিযান শেষ হওয়া মাত্রই কিউবার ব্যাপারে হাত দিবে এবং এটি শান্তিপূর্ণ একটি সমাধান যুক্তরাষ্ট্রের অনুকূলে নিয়ে আসার চেষ্টা করা হবে। সেটিও সিনেটর লিন্ডসি গ্রাহাম, রিপাবলিকান দলীয় সিনেটর, সাউথ ক্যারোলাইনা থেকে নির্বাচিত এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি আজকে বক্তব্যটি জানিয়েছেন। আবার একটি খবর হয়েছে অবশ্য, আগামী মঙ্গলবার নিউ ইয়র্ক শহরে কিছুটা তুষারপাতের আশঙ্কা রয়েছে এবং কিছুটা শীতল আবহাওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে। তাপমাত্রা 20 ডিগ্রির নিচে নেমে যেতে পারে। তবে এর পরে বুধবার অথবা বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উষ্ণতায় ফিরে আসবে। এমনকি শুক্র, শনি এই 2 দিন তাপমাত্রা 60 ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে কিংবা সেটি ছাড়িয়েও যেতে পারে। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ নাজমুল হাসান। নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আমাদের সাথে আছেন জনাব হাসান ফেরদৌস, আমাদের শ্রদ্ধা হাসান ভাই, আপনাকে ধন্যবাদ, এবং প্রফেসর গোলাম মাতবর, আপনাদের দুজনকে ধন্যবাদ। যাই হোক, আচ্ছা নাজমুল হাসান, আপনার কাছে একটি জিনিস জানতে চাই, তা হচ্ছে যে আপনি মিডল ইস্ট যে ফ্লাইট ক্যান্সেলেশন এবং রিজিউম, এই ব্যাপারে কি ডিটেলস কেউ জানেন? ডিটেলস যেটা তারা বলেছিল আজকে, এটা আজকে সকালের খবর অবশ্য, যে এমিরেটস নিউ ইয়র্ক টাইম সকাল 6টা থেকে নিউ ইয়র্কের টাইম
আর দুবাই টাইম বিকেল ৩টা তাদের, যে তাদের অপারেশন সীমিত আকারে তারা চালু করবে। সীমিত শব্দটা ব্যবহার করছে। কোন রুট তারা ব্যবহার করেনি। কোন হুম। রুট। আরেকটা বিষয় হচ্ছে কাতার এয়ারওয়েজ বলেছে তারা সোমবার নয় মঙ্গলবার থেকে তারা তাদের সীমিত আকারে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে তারাও রুটের ব্যাপারে কিছু বলেনি। তবে সবকিছু এখন আবার নির্ভর করছে পরিবর্তিত পরিস্থিতির উপরে। এই দেশের সরকারগুলো যদি তাদের আকাশসীমা ব্যবহার করার সুযোগ দেয়, এখানে কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি আকাশসীমা মুক্ত করে বেসরকারি বিমান চলাচলের জন্য, সেক্ষেত্রেই এই দুটি এয়ারলাইন্স আপাতত সিদ্ধান্ত নিয়েছে। আরেকটি সিদ্ধান্ত হচ্ছে কুয়েত এয়ারওয়েজ এর ব্যাপারে যারা আছে, কুয়েত এয়ারপোর্ট চালু হতে যে কিছুদিন আরো বেশি সময় লাগবে, কারণ সেখানে রানওয়ের কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সো একটা ওয়েবসাইট যেটা আছে যে ফ্লাইট আপনার ট্র্যাকার 24। রাইট, সো এটাতে যেটা বলছে যে মিডল ইস্ট ফ্লাইট, আপনি একটু সাথে থাকেন, একটু বলে দিন আপনি। মিডল ইস্ট ফ্লাইট ক্যান্সেলেশন টপ 9,500 অ্যাজ মেজর হাব শাটডাউন, এটা বলছে। তারপরে বলছে যে এটা তো 5,500 ফ্লাইট তারা ক্যান্সেল করছে। রাইট, and the scale of shutdown বলছে air travel across the Middle East remains in deep disruption as airspace closure and airport shutdown continue to ripple outward from the Gulf. And then বলছে এরপরে বলছে according to flight tracking data from flightradar24.com, cancellation across 7 major hubs have now exceeded 9,500 flights since February 28. না, এটা সংক্ষিপ্ত বিবরণ হলো 9,500 ফ্লাইট তারা বাতিল করছে। এবং বাতিল করছে, right. এটা আমাদের মনে রাখতে হবে যে দুবাই হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় হাব এখন, রাইট, ট্রান্সফরমেশন পয়েন্ট। কিন্তু এখন আবার বলা হচ্ছে যে টার্কির যে এয়ারপোর্ট গুলো আছে ইস্তাম্বুল বিশেষ করে, সেগুলো দিয়ে থ্রু সেই এয়ারপোর্ট গুলো দিয়ে মিডল ইস্টে এখনো চলাচল করা যাচ্ছে, কারণ আচ্ছা, টার্কিশ এয়ারওয়েজ অপারেশনাল আছে। রাইট। তো টার্কি থেকে মিডল ইস্টে যে এখন সৌদি আরবে যেতে পারবো, কিন্তু অন্যান্য যত মিডল ইস্টে, যেমন এখানে বলছে আপনি দুবাই যেতে পারবেন না, না, যেমন যদি বলছে যে এয়ারপোর্ট বন্ধ থাকে দুবাই যেতে পারবেন না। রাইট, যেমন বলছে যে দুবাই ইন্টারন্যাশনাল, হামাদ ইন্টারন্যাশনাল ইন দুবাই, জায়েদ ইন্টারন্যাশনাল ইন আবুধাবি, তারপরে লিগা শারজা কুয়েত ইন্টারন্যাশনাল, শারজা আছে আবুধাবিতে, কুয়েত ইন্টারন্যাশনাল, বাহরাইন ইন্টারন্যাশনাল, দুবাই ওয়ার্ল্ড সেন্টার, এগুলো বন্ধ আপনার একেবারে শাটডাউন। এখানে আরেকটা জিনিস বলছে ফেব্রুয়ারি 28 তারিখ, ফেব্রুয়ারি 28 1400 ফ্লাইট ক্যান্সেল, মার্চ 1 তারিখে 3,400, মার্চ 2nd 3,400, আর মার্চ 3rd তো আজকে ওই দেশে মার্চ 3rd হয়ে গেছে আজকে, ওখানে বলছে 1,300 ফ্লাইট ক্যান্সেল হচ্ছে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার হচ্ছে সৌদি আরব কিন্তু এখনো উমরা ফ্লাইট বন্ধ করেনি। আচ্ছা, হ্যাঁ, কালকে তো আমাদের কাচুয়াল সেটাই বললেন যে জেদ্দা কিন্তু এখনো অপারেশনাল। রাইট। তো আরেকটা জিনিস, যেখানে তারা একটা জিনিস বলে দিই আমরা যে যদি চালু হয়, তারপরে বলছে যে হোয়াই রিকভারি টেক্স টাইম, বলছে ইভেন ওয়েন এয়ার স্পেস রিওপেন্স এভিয়েশন সিস্টেম ডু নট ইনস্ট্যান্টলি রিসেট, এয়ারক্রাফট আর আউট অফ পজিশন, ক্রুজ আর ডিসপ্লেস, হাব কানেকশন হ্যাভ বিন ব্রোকেন, লং হোল রিমেন্স রিয়েলি ইন টাইট situation across continents, and one disrupted that sequence must be rebuilt manually করতে হবে এটা তাদের, and that means even after airport reopen, travelers will see delayed departure, aircraft swaps, rolling cancellation, limited seat availability এবং rebooking congestion, এইগুলো মনে রাখতে হবে। না, এটা এয়ারফ্লাইট যদি চালু হয় এবং যুদ্ধ যদি সম্পূর্ণভাবে শেষ না হয়, তাহলে যে কোনো সময় আবার এয়ার স্পেস বন্ধ হয়ে যেতে পারে। মানে এয়ার স্পেস বন্ধ করার সময় তো কাউকে ঘোষণা দিয়ে বন্ধ করে না। তো আরেকটা বিষয় যেটি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যারা এখন আটকা পড়েছে বিভিন্ন দেশে, তাদেরকে এই ফ্লাইটে না এসে অল্টারনেট কোন রুটে আসতে পারে কিনা, যাদের আসাটা খুব জরুরি, সেটিও অপারেশন চেষ্টা করা উচিত। কারণ এখনো প্যাসিফিক রুট চালু আছে, কিন্তু প্যাসিফিক রুট চালু আছে। তারপর ইংল্যান্ড থেকে সরাসরি বাংলাদেশে যাওয়ার রুটটাও চালু আছে, ওই সাইডটা রুটটা চালু আছে, টার্কি থেকেও রুটটা চালু আছে। শুধু মিডল ইস্টের আবুধাবি, কাতার, কুয়েত, দুবাই, শারজা, এই 4টা পয়েন্ট বন্ধ আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি যাই জনাব হাসান ফেরদৌস, আপনার কাছে যাচ্ছি। জনাব হাসান ফেরদৌস, আপনাকে দিয়ে আলোচনা শুরু করার আগে
আমাদের একটি ভিডিও আছে, প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছেন বিষয়টি একটু আমরা দেখে নিই, তারপরে আপনার আলোচনা করতে সুবিধা মনে হয়। উনি আজকে ব্রিফিং করেছেন। আমি এমসিআরকে বলি দিকে আমাদের এই ট্রাম্প সাহেবের বক্তব্যটি একটু ওনারা দেখাতে পারে কিনা। Already substantially ahead of our time projections, but whatever the time is, it's okay. Whatever it takes, we will always, and we have right from the beginning, we projected 4 to 5 weeks, but we have capability to go far longer than that. We'll do it. Whatever somebody said today, they said, oh, well, the president wants to do it really quickly. After that, he'll get bored. I don't get bored. I want to discuss another man down. ওকে, সো দ্যাটস ইট। সো প্রেসিডেন্ট বলছেন যে উনি বোর্ড হবেন না, উনি ফাইট চালিয়ে যাবেন, এবং এটা বিস্তৃত হয়ে পড়েছে অলরেডি। আপনি জানেন যে মিডল ইস্টের বিভিন্ন জায়গায় পড়ছে, এবং পুরো অঞ্চল জুড়েই এক ধরনের উত্তেজনার সৃষ্টি হয়েছে। লেবাননেও আক্রান্ত হয়েছে ইসরায়েলের দ্বারা। সো আমি জানতে চাই যে হোয়াট ইজ দ্য লেটেস্ট দি ওয়ারের সিচুয়েশন, এবং শেষে প্রশ্ন করতে চাই আপনাকে যে হোয়াট ইজ দ্য সলিউশন। তাহের, আমার মনে হয় নাজমুলি আপনার মোটামুটি জানিয়েছে যুদ্ধের অবস্থা কোথায় এখন। আপনি ঠিকই বলেছেন, যুদ্ধ ছড়িয়ে পড়েছে। যুদ্ধটা এখন আর নট বিটুইন ইসরায়েল, ইউএসএ অ্যান্ড ইরান। যুদ্ধটা অলরেডি মধ্যপ্রাচ্যের প্রায় 10টি দেশে বিস্তৃত হয়েছে, প্লাস লেবাননে আপনারা জানেন হিজবুল্লাহ প্রায় নিঃশেষ অবস্থায় ছিল গত যুদ্ধে। তাদের সঙ্গে সিজফায়ার হয়েছিল, কিন্তু হিজবুল্লাহ পুরোপুরি নিঃশেষ হয়নি। হিজবুল্লাহকে লেবানিজ গভর্নমেন্ট বলেছিল যে তারা হিজবুল্লাহকে নিয়ন্ত্রণ করবে। ইসরায়েল বলছে নিয়ন্ত্রণ হয়নি, এখন তার শেষ সুযোগ, তাকে শেষ করবে। আপনার শেষ প্রশ্ন যদি আমি আগে শুরু করি যে শেষ কোথায়, শেষ বুঝতে হলে বুঝতে হবে যে আমরা কি চাই আসলে, আমরা কেন এখানে গেছি, যুদ্ধটা কেন। ট্রাম্প সাহেব কি বলেছেন, তার প্রথম বক্তব্য তিনি যে 10 মিনিটের ভিডিও বেস দিয়েছিলেন মারালাগো থেকে, তিনি কি বলেছেন, আমাদের ইমিনেন্ট থ্রেট ইরানের নিউক্লিয়ার পাওয়ার থেকে, ইমিনেন্ট আশু হুমকি আমাদের। আমরা সবাই জানি মিথ্যা কথা, ইরানের কাছ থেকে কোনো হুমকি ছিল না। তার কারণ ট্রাম্প সাহেব আমাদের জানিয়েছেন 6 মাস আগে জুন মাসে আমেরিকার আক্রমণের ফলে ইরানের সকল পারমাণবিক স্থাপনাগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে, অবলিটারেট করা, মানে নিশ্চিহ্ন হয়ে গেছে। একবার না, ট্রাম্প সাহেব একাধিকবার বলেছেন। ফলে ইমিনেন্ট কোনো থ্রেট আছে বলে কোনো পক্ষ থেকে বলা হয়নি, এটা 1 নম্বর। 2 নম্বর, আমরা এও জানি যে আমেরিকা এবং ইরান ডিপ্লোম্যাটিক সমাধানের জন্য আলোচনা করছিল। শুক্রবার আপনারা দেখেছেন হয়তোবা, ওমানের পররাষ্ট্রমন্ত্রী সিএনএন সাক্ষাৎকার দিয়েছে, যিনি বলছেন আমরা খুব কাছে চলে এসেছি, আমরা হয়তো 1% বাকি আছে আমাদের সিদ্ধান্ত গ্রহণের। কেমন? প্রেসিডেন্ট সাহেব বলছেন না, আমরা একটা বলি ওরা একটা বলে, আমরা একটা বলি ওরা আরেকটা বলে, ব্যাক অ্যান্ড ফোর্থ হচ্ছে, ফলে আমার ধৈর্যের সীমা নেই। তাহলে প্রথম কি দাঁড়ালো, আমাদের ইমিনেন্ট থ্রেট উইচ ইজ এ লাই। 2 নম্বর, ডিপ্লোম্যাটিক সলিউশন হচ্ছে না, উনি বললেন দ্যাটস এ লাই টু। এখন প্রশ্ন হচ্ছে যে যুদ্ধে তো গেলাম। আজকে ইন্টারেস্টিং লম্বা রিপোর্ট করেছে নিউ ইয়র্ক টাইমস, খুব ভালো, প্লিজ পড়ে দেখবেন, ডিটেইল রিপোর্ট। ট্রাম্প সাহেব নিজে যুদ্ধে যেতে চাননি, কিন্তু ট্রাম্প সাহেব বারবার কি বলেছে, তিনি যুদ্ধের বিপক্ষে, বিশেষ করে তিনি লম্বা যুদ্ধের বিপক্ষে, ফরএভার যুদ্ধের বিপক্ষে। তিনি ইরাকের যুদ্ধে তিনি বিপক্ষে ছিলেন। যুদ্ধে তিনি গেলেন আলটিমেটলি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ইনসিস্টেন্সে। আপনারা জানেন এই যুদ্ধ শুরুর 1 সপ্তাহ আগে নেতানিয়াহু হোয়াইট হাউসে এসেছিলেন, এবং 3 ঘন্টা তিনি ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে সময় কাটান এই রিপোর্ট অনুসারে। এবং সেখানে তিনি ইনসিস্ট করেন যে দিস ইজ আওয়ার লাস্ট চান্স টু ফিনিশ অফ, শেষ করার আমাদের শেষ সুযোগ। ইনি কথা কেন বলছেন, তার কয়েকটা কারণ। ইরান আগের যে কোনো সময় চেয়ে এখন দুর্বল, দেশের ভেতরে দেশের বাইরে, সম্পূর্ণ একা। এখনই আমাদের সুযোগ একে ছোবল দেওয়ার, এবং প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব সে আর্গুমেন্টটা মেনে নেন। এখন প্রশ্ন হচ্ছে যে যদি পারমাণবিক অস্ত্রাগার না থাকে
তাহলে আমরা কি ধ্বংস করব? করার কিছু নেই। তারা দ্বিতীয় বিকল্প বলেছিলেন যে ইরানের ব্যালিস্টিক মিসাইল যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটাকে শেষ করতে হবে। এখন আমেরিকা প্রেসিডেন্ট সাহেব দাবি করেছেন যে আমেরিকার কাছে ইরানের কাছে দূরপাল্লার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যা কিনা আমেরিকা পর্যন্ত আঘাত হানতে পারে, উইচ ইজ এ লাই টু। মার্কো রুবিও বলেছেন ঠিক একদিন আগে যে এই ব্যালিস্টিক মিসাইল আমেরিকা পর্যন্ত পৌঁছতে যে পরিমাণ গবেষণা প্রয়োজন বা ডেভেলপমেন্ট প্রয়োজন তার জন্য আরো 8.5 বছর লাগবে। 2035 সালের আগে এই প্রোগ্রাম শেষ হবে না, এটা মার্কো রুবিওর কথা। তার মানে থার্ড লাই এটা। তো অবভিয়াসলি ইসরায়েলের কাছ থেকে যে প্রস্তাবটা আসলো সেই প্রস্তাবের এখন লক্ষ্য আমরা ভেবে দেখি যে আসলে তারা কি চাইছে। ক্লিয়ারলি তারা চাইছে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম ধ্বংস হোক, ইরানের ব্যালিস্টিক প্রোগ্রাম ধ্বংস হোক, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইরানের বর্তমান মূল্যতন্ত্র ধ্বংস হোক। মূল্যতন্ত্র ধ্বংসের একটা বেসিস তৈরি হয়েছে, ক্ষেত্র তৈরি হয়েছে। আপনারা জানেন গত মাসে জানুয়ারিতে দেখেছি আমরা যে পরিমাণ সারা দেশ জুড়ে বিদ্রোহ হয়েছে, বিক্ষোভ হয়েছে, এবং যে বিক্ষোভে কমপক্ষে 6 থেকে হয়তো 17,000 পর্যন্ত শুনেছি আমি, এক্সাক্ট নাম্বারটা আমরা জানি না, মিনিমাম 6,000-এর কথা আমরা এখন শুনতে পাচ্ছি। 6,000 লোক মারা গেছে এই বিক্ষোভে। আমাদের দেশে 1,400 মানুষ মারা গেছে তা নিয়ে আমরা চিৎকার করছি, এখানে 6,000 লোক মারা গেছে বিক্ষোভে, হয়তো বা প্রবলেম আরো বেশি মারা গেছে। ফলে মাটিটা তৈরি, মাটিটা আঘাত হানবার এবং মাটি থেকে বিদ্রোহ জেগে ওঠার সম্ভাবনা 100 ভাগ। প্রেসিডেন্ট সাহেব নিজেও বলেছেন যে তাকে জিজ্ঞেস করা যে আপনার লক্ষ্য কি রিজিম চেঞ্জ, তিনি বলেছেন হতে পারে রিজিম চেঞ্জ মানে এই যারা উনি বলছেন অত্যন্ত খারাপ, অত্যন্ত জঘন্য এই মূল্যতন্ত্র, তার ল্যাঙ্গুয়েজটা আমার সামনে নেই, লিটারালি এভাবে তিনি বলছেন যে এই জঘন্য শাসকদের সরাতে হবে। এখন আপনার ভাবা যায়, লেটস থিংক টুগেদার, এই সরকারটা এখানে আছে 47 বছর ধরে, প্রায় 50 বছর ধরে এরা ক্ষমতায় আছে। ক্ষমতার প্রতিটি কেন্দ্র এদের নিয়ন্ত্রণে, লিভার্স দ্য পাওয়ার, যেটা প্রতিটি কেন্দ্র এদের নিয়ন্ত্রণে। এদের হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল একটা আর্মি, পাওয়ারফুল রেভলিউশনারি গার্ড, প্রতিটি ক্ষেত্র এদের নিয়ন্ত্রণে। আয়াতুল্লাহ খোমেনিকে আমরা হত্যা করেছি, ঠিক আছে, তাহলে কি হলো? একজন গেছে, সঙ্গে সঙ্গে দেখেছি আমরা যে গার্ডিয়ান অফ কাউন্সিল অফ গার্ডিয়ানস 88 জন মেম্বার, 88 মেম্বার্স, তারা একজন 3 জনকে দিয়ে একটি শর্ট টার্ম একটা কাউন্সিল তৈরি করেছে। তার মানে রিপ্লেসমেন্ট তো হয়ে গেল। যুদ্ধ চলছে, যুদ্ধের ইন্টেন্সিটি বাড়ছে, ইরান পাল্টা আঘাত হানছে, এটা ব্যাখ্যা পরে আসছি আমি। এই অবস্থায় এক আয়াতুল্লাহ খোমেনি মারা গেছে বলে কিন্তু ইরানের সরকার ভেঙে পড়বে না। ইরানের সরকার একজন মরেছে, আরেকজন এসে গেছে, রিপ্লেসমেন্ট হয়েছে। এবং প্রবাবলি আয়াতুল্লাহ খোমেনির চেয়েও কঠোর, আরো বেশি কনজারভেটিভ কেউ একজন ক্ষমতা দখল করে নিতে পারে। অলওয়েজ তাই হয়, কারণ আমেরিকায় ইরানের যেই সমাজ ব্যবস্থা, তারা কিন্তু খুব প্রবল রকম কট্টর ইসরায়েল বিরোধী, প্রবল রকম মার্কিন বিরোধী, এটা তাদের রক্তের মধ্যে আছে। ফলে আমরা উইশ করলাম আর সঙ্গে সঙ্গে ইরানের সরকার ভেঙে গেল, তা কিন্তু নয়। এটা আমেরিকাও জানে, ইসরায়েলও জানে। তাহলে তারা এখানে গেছে কেন? এইটা হলো ইন্টারেস্টিং ব্যাপার। এই ব্যাখ্যাটা আমি করার আগে আর একটা কথা বলি। এই যে 10টা দেশে প্রায় আক্রমণ হচ্ছে ইরানের, আমার বিবেচনায় একটা ভুল, একটা ইটস এ বিগ মিস্টেক আমার বিবেচনায়। এই কারণে ভুল যে তারা বলছে বটে আমরা আঘাত করছি এসব দেশে মার্কিন ঘাঁটির উপরে, কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছি আমরা যে কি বলে হোটেলে আক্রমণ হচ্ছে, এয়ারপোর্টে আক্রমণ হচ্ছে, সাধারণ লোক মারা যাচ্ছে। এবং এর ফলে এই জিসিসির গালফ কোঅপারেশন কাউন্সিলের প্রতিটি দেশ যৌথ বিবৃতিতে ইরানের বিরুদ্ধে মন্তব্য করেছে এবং তারা বলেছে যে পাল্টা আঘাত হানার ক্ষমতা আমাদের আছে। আমার বিবেচনায় এটা একটা কৌশলগত স্ট্র্যাটেজিক মিস্টেক ইরানের। অন্যদিকে তারা যদি আমেরিকার সঙ্গে এই দেশগুলির একটা ওয়েজ তৈরি করতে পারতো, ব্যবধান তৈরি করতে পারতো, তা ইরানের জন্য ডিপ্লোম্যাটিক অনেক লাভবান হতো। তারা এটা করেছে কেন? আমি একটু আগে শুনছিলাম পাকিস্তানের জেনারেলের বক্তব্য, এবং আই এগ্রি উইথ হিম, যে তারা বলছে যে আমি তো ডুববই, তোমাদেরকে নিয়েও ডুব। আমি জানি আমি জিতবো না এই যুদ্ধে, কিন্তু পেইনটা আমি স্প্রেড করব।
কেমন? সেই কারণে এখন আমার আগের প্রশ্ন চলে যাই, যদি সরকার পরিবর্তন নাই হয় তাহলে কেন এই আক্রমণটা হচ্ছে? এইটা ভেরি ইম্পর্টেন্ট। মাথায় রাখতে হবে যে ইরান একটা বহুজাতিক দেশ, অনেক জাতি গোষ্ঠী নিয়ে এই দেশটা আছে। তা রাফলি 50% বা 55% হচ্ছে গিয়ে পার্সিয়ান, আর অন্য গোষ্ঠীগুলি কি আছে? আজেরি, অলমোস্ট 30 মিলিয়ন লোক আজেরি মানে আজারবাইজান থেকে আসা প্রাক্তন মানুষেরা আছে, কুর্দিরা আছে, বালুচিরা, নানা দেশে নানা ভাষা, নানা ইভেন ধর্মের মানুষ সেখানে, এবং এরা একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত। এরা একে অপরের সঙ্গে দীর্ঘদিনের, বালুচিদের নিয়ে যুদ্ধ, কুর্দিদের নিয়ে যুদ্ধ, না আজ থেকে নয়। পার্সিয়ানদের সাথে আজেরিদের সম্পর্ক 1917 যখন রুশ বিপ্লব হয় তখন থেকে আমরা দেখতে পাচ্ছি এই বিদ্রোহটা। ইসরায়েলের মূল লক্ষ্য হচ্ছে এই যে জাতিগোষ্ঠীগুলি আছে এদেরকে উস্কে দেওয়ার ফলটা কি দাঁড়াবে? গৃহযুদ্ধ হবে। আপনারা দেখেছেন কি স্ট্র্যাটেজি আমেরিকা ফলো করেছে লিবিয়াতে, ইরাকে। মূল লক্ষ্য হচ্ছে এই পাওয়ারফুল দেশগুলিকে খণ্ড বিখণ্ড করে ফেলা। লিবিয়া একসময় পাওয়ারফুল দেশ ছিল একটা, এখন লিবিয়া একটা নিঃস্ব, কয়েক খণ্ডে বিভক্ত একটা দেশ। ইরাক, মধ্যপ্রাচ্যের সব মানে রীতিমতো জুয়েল অফ মিডল ইস্ট ছিল ইরাক, তাকে আমরা খণ্ড বিখণ্ড করে ফেলেছি, দুর্বল করে ফেলা। যখন ইরাক দুর্বল হয় লাভটা কার হয়? আমেরিকার কোনো লাভ নেই, কিন্তু লাভটা হচ্ছে ইসরায়েলের। যদি আগামীকাল ইরান খণ্ড বিখণ্ড হয়ে পড়ে, আমি একটু আগে শুনছিলাম ইসরায়েল জেনারেলের বক্তব্য, বলা হচ্ছে যে তোমরা যে গেলে রিজিম চেঞ্জ তো হবে না, পরিবর্তন তো হবে না, কিন্তু দেশের ভেতরে একটা অস্থিরতা জেগে উঠবে। উনি বলছেন তা খুব খারাপ না, সেটা দ্যাটস নট সো ব্যাড কম্পেয়ার টু হ্যাভিং এ নিউক্লিয়ার ওয়েপন। তার বক্তব্য এটা, দ্যাট ইজ দ্য আলটিমেট গোল, এই দেশটাকে খণ্ড বিখণ্ড করে ফেলা, যাতে করে এটা আমার জন্য, আমার বলতে পারছি আমি, ইসরায়েলের জন্য হুমকি না হয়। সারা মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের নিয়ন্ত্রণ ইউনিভার্স অ্যাবসলিউট করবার জন্য এর লক্ষ্য এটা, এবং সেই লক্ষ্যের সঙ্গে যুক্ত হয়েছে কি আনফর্চুনেটলি আমাদের মার্কিন প্রশাসন নয়, কিন্তু মার্কিন প্রশাসনের মধ্যে কোনো কনসালটেশনই হয়নি, কোনো রকমের প্রি ডিসকাশনই হয়নি। যুদ্ধে যাবার আগে কি হয় দেশের মানুষকে বলা হয়, ব্যাখ্যা করে বলা। আগের যদি 2003 সালে কি দেখেছি আমরা, অলমোস্ট 6 মাস ধরে আমাদেরকে বলা যুদ্ধ হতে যাচ্ছে। কংগ্রেসে গেছি আমরা জাতিসংঘে গেছি, আমরা একটা গ্লোবাল কোয়ালিশন তৈরি করেছি, প্রায় 50টা দেশ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। এবার আমরা একলা গেছি আমার মূলত আমাদের প্রেসিডেন্ট এবং ইসরায়েলের যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে। এবং এর ফলটা কি দাঁড়াবে? ইতিমধ্যে 6 জন আমেরিকান মারা গেছে, আর না 10, হ্যাঁ 6 জন, রাইট, এক্স্যাক্টলি। এবং আমাদের 3টি বিমান বিধ্বস্ত হয়েছে, বলা হচ্ছে ফ্রেন্ডলি ফায়ারে, কুয়েতি এয়ার ডিফেন্সে মারা গেছে। সত্যি খবরটা আমরা জানি না কেউ, এটাকে বলে ফগ অফ ওয়ার। যুদ্ধের সময় ফগ থাকে, সেই ফগ থেকে সত্যিটা কখনো বেরিয়ে আসে না। কতটা ক্ষতি হয়েছে উই হ্যাভ নো আইডিয়া। ইরানের হাতে কি আছে? এটাকে বলে সুপারসনিক ব্যালিস্টিক মিসাইল। সুপারসনিক ব্যালিস্টিক মিসাইলটাকে রিডাইরেক্ট করা যায়। এমনি নর্মাল মিড রেঞ্জের সুপারসনিক ব্যালিস্টিক মিসাইল কিন্তু আপনি কম্পিউটারে করেন এবং এটা রিডাইরেক্ট করা যায় না। কিন্তু সুপারসনিক যে নতুন যে তাদের যে সেকেন্ড জেনারেশন মিসাইল তৈরি করেছে, ইট ক্যান বি রিডাইরেক্টেড। এবং দেখতে পাচ্ছি আমরা যে এটা গতবারও ঘটেছিল, জুন মাসও ঘটেছিল, ইরানের এই মিসাইলগুলি ইসরায়েল আক্রমণ করেছে এবং ইসরায়েলের ভালো রকমের ক্ষতি হয়েছে। ভালো মানে এমন কোনো ভয়াবহ কোনো ক্ষতি নয়, কিন্তু মানুষ মারা গেছে, স্থাপনা ধ্বংস হয়েছে। প্রায় প্রতিদিনই, প্রায় প্রতি ঘন্টায় সেখানে আমরা দেখতে পাচ্ছি সাইরেন বাজছে। এই অবস্থা আমরা এখন আছি। এই যুদ্ধটা আরো চলবে, ওভারনাইট শেষ হবে না। শেষ কথা বলছি আমি, যুদ্ধের জন্য প্রয়োজন শুধুমাত্র অস্ত্র না, কিন্তু প্রয়োজন মিউনিশনের, বারুদের। আমাদের অনেক বন্দুক আছে, কিন্তু এনা বারুদ আমাদের নেই। গত যুদ্ধে আমেরিকা এটাকে বলে ইন্টারসেপ্টর। আমি তো মারলাম, ব্যালিস্টিক মিসাইল মারলাম, আর আমেরিকা এটাকে ইন্টারসেপ্ট করলো। ইন্টারসেপ্ট করতে লাগে ইন্টারসেপ্টর, আমাদের এনাফ ইন্টারসেপ্টর নেই। আমরা আমাদের হাফ ডিপ্লিট করেছিলাম গত যুদ্ধে, প্রায় অর্ধেক আমরা শেষ করে ফেলেছি। যদি সব শেষ করে ফেলি আমরা এখানে, তাহলে পরবর্তী যুদ্ধে আমরা কিভাবে ফাইট করবো, সে উইথ রাশিয়া অর হু নোজ এগেইনস্ট হু।
আমরা জানি না আমরা। ফলে খুব উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন প্রশাসনের ভেতরে, সামরিক প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে, এর ফলে আমরা পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুত থাকবো না। ফলে যদি এটা সত্যি হয়ে থাকে, যদি সত্যি সত্যি আমেরিকার মিউনিশন কমে আসে, তাহলে দেখবো আমরা যে যুদ্ধের বেগটাও কমে আসছে, এবং সেক্ষেত্রে হয়তোবা আন্তর্জাতিক চাপে হোক, গালফ কান্ট্রির চাপে হোক, ডিপ্লোম্যাটিক সলিউশন করার একটা উদ্যোগ হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আমাদের সাথে আছেন জনাব নাসির আলী খান পল এজ ওয়েল। বাট আমরা আলোচনা করব যে এপস্টাইন ফাইল, যেটা নিয়ে চরম হুলস্থুল হচ্ছে, এবং এটা যদি ওয়ান না হতো তাহলে এটাই হয়তো হেডলাইন হতো সর্বত্র। এটা নিয়ে আলোচনা করবো। বাট একটু দুইটা প্রশ্ন করে নেই হাসান ভাই আগে আপনাকে। একটা হচ্ছে যে এই যে আপনি যেটা বললেন যে ওয়েস্টার্ন যে ইউরোপিয়ান যে অ্যালাইজ আমাদের, এরা সবাই নির্লিপ্ত হয়ে বসে আছে, কারণ কি? প্রথমত এই নিয়ে কোনো কনসালটেশন হয়নি। যুদ্ধের সময় নিয়মটা কি? আমার সাথে কথা বলা, আমি আপনার অ্যালাই, আমি আপনার মিত্র, আমার সাথে কোনো কথা, কোন দেয়ার হ্যাজ বিন নো কনসালটেশন। প্রথমে যুক্তরাজ্য বলেছিল যে আমার ভূমি ব্যবহার করে, আপনারা জানেন যে যুক্তরাজ্যে আমেরিকার সোলজাররা আছে, আমেরিকার বেজ আছে, আমার মাটি ব্যবহার করে তুমি যুদ্ধ করতে পারবে না। কিন্তু দুদিন আগে ইরান সাইপ্রাসে ব্রিটিশ বেজে হামলা করেছে। এই হামলা করার পরে এখন যুক্তরাজ্য আমেরিকাকে যুক্তরাজ্য থেকে ব্যবহার করার অনুমতি দিয়েছে। ফলে যুক্তরাজ্য অলরেডি জড়িয়ে পড়েছে, অন্য আর কোনো দেশ নাই, অনলি যুক্তরাজ্য। আর একটা কথা বলতে ভুলে গেছি আমি, ঠিক এই মুহূর্তে যুদ্ধটাকে, আপনারা ভালো কথা বলেছেন, এপস্টাইন ফাইল নিয়ে বলেছেন, এক্স্যাক্টলি এখন কেন যুদ্ধ? শনিবারে যেখানে জানলাম আমরা, শুক্রবার যেখানে জানলাম আমরা যে আমরা এত কাছে চলে এসেছি, ওমান আমাদেরকে পাবলিকলি বলছে উই আর সো ক্লোজ টু এ ডিল, এখনই হামলা কেন করা হলো? এক্স্যাক্টলি এপস্টাইন ফাইল। এপস্টাইন ফাইলে কি আছে? ঠিক আগের দিন এনপিআর রিপোর্ট করেছে, ন্যাশনাল পাবলিক রেডিও, যে একটি 13 বছরের মেয়ে অভিযোগ করেছে যে তাকে শুধুমাত্র এপস্টাইন নয়, ডোনাল্ড ট্রাম্প সাহেবও তাকে রেপ করেছেন, এবং তার সঙ্গে 3বার সাক্ষাৎকার নিয়েছে এফবিআই, 3বার ইন্টারভিউ করেছে। একটা উল্লেখ আছে কিন্তু কোনো ইন্টারভিউ রেকর্ডিং নেই, কোনো রেকর্ড নেই। এই নিয়ে আমেরিকায় একটা মহলে তোলপাড় হচ্ছে, অন্য মহলে এটাকে চেপে রাখার চেষ্টা করছে। মাথা রাখতে হবে যে, আবার বলি, এই ভিডিওটি আমাদের কাছে আছে, একটু দেখাই, তাইলে আলোচনা করতে সুবিধা হবে। খুব ভালো হয়, অ্যাবসলিউটলি। একটু দেখি ভিডিওটা, আমরা খুব মজার ভিডিও। Was all over the Epstein files, like former Prince. Here's the video. Like former Prince Andrew, Donald Trump attended various parties with Jeffrey Epstein. I want to know, were there any underage girls at that party or at any party that Trump attended with Jeffrey Epstein? This is so ridiculous, and that they are trying to deflect from all the great things Donald Trump has done. There is no evidence that Donald Trump has committed a crime. Everyone knows that. This has been the most transparent presidency. He's the one that asked that those files I'm reclaim my time. be I got your released. answer. You said there's no President evidence. Trump asked Mr. Chairman, please Trump stop the to clock. My time. sign Stop the clock. the legislation. This is Time. this I'd like is to reclaim my ridiculous. time. Time belongs to the gentleman from California. Okay. I'm going to put up another document from a witness who called the FBI's National Threat Operations Center, because I believe you just lied under oath. There is ample evidence in the Epstein file. Don't you ever accuse me of a crime. I believe you just lied under oath. Epstein should rot in hell. So should the men who patronized his operation. And as we sit here today, there are over 1,000 sex trafficking victims, and you have not held a single man accountable. Shame on you. If you had any decency, you would resign right after this hearing The concludes. gentleman has expired. May I respond? I believe you're failing as a leader, and that your failure does have serious implications for the safety and security of Americans and our families. We're more vulnerable to domestic and foreign attack because of your failures of leadership. I don't think you're fit to hand the bureau, but here's the thing, Mr. Patel. I think you're not going to be around long. I think this might be your last oversight hearing. Because as much as you supplicate yourself to the will of Donald Trump and not the Constitution of the United States of America,
Donald Trump has shown us in his first term and in this term, he is not loyal to people like you. He will cut you loose. This may be the last time I have a hearing with you because I don't think you're long for your job. But I'm going to tell you this. I pray for you. I pray for you that you can step up and defend your oath, defend the Constitution, and do a much better job of defending this country. Thank you, Mr. Chairman. Do you want to say anything? Yes, at sir. this point? That rant of false information does not bring this country together. If you want to work on bringing this country, it's my time, not yours. My God, If you're you gonna want to lecture talk me about, dividing this country. It is I my follow time. you on your social media posts that it is tear my this country time apart. to There address should be a your unifying- falsehoods. Oh, You are an you can try embarrassment all to the you division want in this country. to not take Senator, responsibility time. for what You you had have your said. time. Sir, you're Your making time a is mockery of this over. committee. Sir, you don't tell me my time is over. You The know how people far of New we've Jersey come tell me since what my Utah? time is. Senator, You can't lecture me. You can tell me Sir, my you time's have- over? You may be in charge of the I'm not FBI, going anywhere. but I am not afraid of you, Mr. sir. Chairman. Not afraid of you. সো আপনি দেখলেন হাসান ভাই যে প্রেসিডেন্ট ট্রাম্প উনি অত্যন্ত ভালো মুডে কীভাবে এফস্টেইনের সাথে ড্যান্স করছেন এবং এফস্টেইন খুশিতে ডগমগ হয়ে তার নিচে পড়ে যাচ্ছেন এবং আপনার কংগ্রেসে যে আপনার আলোচনায় আমি তো অনেক আলোচনা দেখি বাট এটা আমার কাছে মনে হচ্ছে এইরকম ইন্টেন্স আলোচনা অ্যাটর্নি জেনারেল এবং FBI ডিরেক্টরকে নিয়ে আমি দেখেছি বলে মনে হয় না। সো আপনার সবাই আলোচনা করেন, বাট শুরু করি আপনার থেকে, তারপরে যাবো আমাদের গোলাম ভাই, তারপরে আমি সংক্ষেপে বলি, অনেকে অন্যরা বলবেন। জি, এপস্টিন ফাইলে ডোনাল্ড ট্রাম্প সাহেবের নাম আছে 39,000 বার, 39,000 টাইমস তার নাম আছে। কেমন কয়েকশো বার নাম আছে প্রিন্স অ্যান্ড্রু এখন জেলে আছেন। ডোনাল্ড ট্রাম্প সাহেবের নাম আছে 39,000 বার, তিনি আমাদের প্রেসিডেন্ট। কেমন একটু আগে আপনাকে বললাম আমি, 13 বছরের একটি মেয়ে অভিযোগ করেছে, ফরমালি অভিযোগ করেছে, নাম ধাম সব আমরা জানি আমরা, যে 13 বছর বয়সের একটি মেয়েকে, আগের কথা বলছি 2008 সালের আগের কথা বলছি আমরা, এপস্টিন এবং ডোনাল্ড ট্রাম্প উভয়ই তাকে রেপ করেছে বলে সে অভিযোগ করেছে এবং তার সঙ্গে 3 বার সাক্ষাৎকার নিয়েছে FBI। একটির উল্লেখ আছে, কোনো সাক্ষাৎকারের বিবরণ নেই রেকর্ডের মধ্যে। কথা ছিল কি, কংগ্রেস কি বলেছে, আইন হয়েছে যে সব ডকুমেন্ট রিলিজ করতে হবে, FBI রিলিজ করেনি। কেন? ঠিক এই সময় কেন যুদ্ধ গেলাম আমরা, যাতে করে এই তর্কটা, এই তথ্যগুলি বাইরে প্রকাশিত না হয়। থ্যাংক ইউ প্রফেসর গোলাম মাতব্বর। আপনার কাছে যাই, গোলাম মাতব্বর আপনার কাছে যাচ্ছি যে আপনি দেখেছেন ভিডিওগুলো এবং ভিডিওগুলোতে যে ইন্টেন্স ডিবেট অ্যান্ড ইন্টেন্স সিচুয়েশন, এইটা আসলে কে ভিতর থেকে কথা বলতেছে যখন তার বডি ল্যাঙ্গুয়েজ দেখা যায় তখন বোঝা যায়। সো আপনি দেখেছেন যে অ্যাটর্নি জেনারেল মাঝখানে থেমে গেছিলেন, যে উনি বুঝতে পারছেন যে আন্ডার দ্য ওথ উনি ইয়েস বলবেন না নো বলবেন, একটা সংশয়ের মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন। সো আপনি তো সব কিছু মনিটর করেন, হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন? ধন্যবাদ। আসলে দেখুন, এগুলো আসলে সারপ্রাইজিং আমার কাছে কিছু না, নতুনও কিছু না, যে বিশেষ করে তার ওবিডিয়েন্ট লয়ালিস্ট যারা আছে, লাইক ক্যাশ প্যাটেল, অল দোজ সেক্রেটারিজ, এবং আমেরিকান পিপল এবং আমেরিকান যে বিচার ব্যবস্থা, আমরা জানি ইলেকশন হওয়ার আগে 39 জন বোধহয় মহিলা তার এগেনস্টে বিভিন্ন ধরনের সেক্সুয়াল অ্যাসল্ট এবং বিভিন্ন ভাবে যে সে তাদেরকে অ্যাবিউজ করেছেন, অনেকগুলো কেস হয়েছেন। এদেশে আমার কাছে মনে হয় এগুলো তেমন কিছু না। আমরা বিশেষ করে যেটা দেখেছি ডোনাল্ড ট্রাম্পের, হি ইজ অ্যাবাভ দ্য ল এন্ড ললেসনেস অ্যাকচুয়ালি হ্যাপেনিং all over the world, and including, and this is what the highest ground বলা হয়, মানবতার দেশ, রুল অফ ল। আমরা কিন্তু সেটা গত কিছু দেখছি না। জানুয়ারি 6 এর ঘটনা আপনারা দেখছেন। বিশেষ করে আপনি মেয়েদের ব্যাপারে বলছেন, যেটা যে 13 বছরের, যেটা আমাদের হাসান ফেরদৌস ভাই বলল, এটা তো আমরা জানি এদেশে গ্রস ভায়োলেশন এবং এর থেকে জঘন্যতম অপরাধ হতে পারে না। বাট দিস পারসন 39,000 বার তার নাম থাকুক বা না থাকুক, he is above the law, and that's what. এবং 38% people, those were his base, they think he's a messiah. Even I think sometimes, even they know that what happened, still, still they still want to see him as their representative, এবং he is above all those kind of nonsense. আসলে আমরা জানি যে বেশ করে ইরানের যুদ্ধটা,
এটা কিন্তু আসলে হওয়ার একটা কারণ হচ্ছে ইগো অফ নেতানিয়াহু is always there and he has been trying this for last 15 years. He could not convince any other president other than this one. They knew, these people, Fox people, they knew that this is the only person that we can actually, get in our side in order to intervene in Iran. আপনার আসলে হাসান ফেরদৌস ভাই বলেছেন যে আসলে দেখুন ইটস নট গোয়িং টু এন্ড লাইক দিস ওয়ে, IGRC ইজ নট গোয়িং টু গিভ আপ দিস ওয়ে। তারা একজনকে মেরে ফেলেছেন যে লিডার বা আরো তার অ্যাসোসিয়েট যেগুলো প্রিন্সিপাল পজিশনে ছিল তাদেরকে মেরে ফেলেছেন, বাট স্টিল আই ডোন্ট থিঙ্ক ইজ গোয়িং টু গেট অ্যাওয়ে দ্যাট ইজিলি। আর আরেকটা জিনিস আমি যেটা বলবো যে এপস্টিন ছাড়া যেটা আর কি যুক্তরাজ্য সাইপ্রাসের বেশ করে ঘাঁটি, মধ্যপ্রাচ্যের ঘাঁটি, আপনি ইউ ক্যানট ব্লেম অ্যাকচুয়ালি ইরান ফর অল দোজ থিংস। আমি জানি বাংলাদেশ সরকারও কিন্তু বলছে যে এটা খুব অন্যায় করছে। আপনি আমার দেশে গিয়ে এত দূর থেকে গিয়ে আমার দেশকে ক্ষতি করবেন, তা আমি তো স্বাভাবিকভাবে আপনার যে স্থাপনা যেগুলো আছে, আপনার বন্দোবস্ত এস্টাবলিশমেন্ট যেগুলো আছে সেগুলোর উপর আমি তো চেষ্টা করব। কারণ আপনি আমাকে আমার গলায় এসে, আমার দোরগোড়ায় এসে আমাকে আপনি বিভিন্ন ভাবে আপনি হস্তক্ষেপ করবেন আর আমরা চুপ করে বসে থাকবো। সো আমার মনে হচ্ছে যে এই কান্ট্রিগুলো, it is not their base. Those are the bases of the United States. And that's what they're exactly, trying to actually missile attack or whatever like. So, যে বিশেষ করে America is not benefiting anywhere in all these things. It's all about Israel. And Netanyahu will not stop. It's a Trojan horse kind of thing. এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এখন একটা স্টিন ফাইল নিয়ে একটা বিরাট অবস্থায় আছে। সো হি ওয়ান্টস টু ডাইভার্ট দিস টু অ্যানাদার ইস্যু, ওয়ান আফটার অ্যানাদার ইস্যু। সো দ্যাটস হোয়াট আই থিঙ্ক নেক্সট টাইম ভেনিজুয়েলার পরে ইরানের পরে বলতেছে এখন কিউবান। পিসফুলি কোনোটাই কিন্তু হবে না, এবং সারা বিশ্বে যে অস্থিরতা যেটা সৃষ্টি করছেন উনি, এইটা কিন্তু আসলে আমাদের সবার জন্য একটা বিরাট একটা সমস্যা। সুতরাং অ্যাপস্টাইন ফাইলের যে আপনার যেগুলো বলছেন যে মরালিটি গ্রাউন্ড সেক্সুয়াল ক্ষেত্রে বিশেষ করে, আমি মনে করি না এটা is going to actually have a big impact and big influence, what Mr. Trump is doing. Because I know the 39 people, before the election, American people did not actually even pay attention to it. আপনি কি মনে করেন সে প্রেসিডেন্ট হয়েছে তার 38% ভোটে? They said no. General people, independent voters voted for him, and some Democratic people, also conservative Democrat, voted for him because they think he is going to turn around the economy like Aladdin's প্রদীপের মতো, এবং আমরা জানি যে টোটালি কিন্তু অপোজিটটা হয়েছেন। আপনি you will be counting actually more disaster, in the coming days, what's happening as a result of this attack in Iran. সো অ্যাপস্টিনের এটা হচ্ছে আমার কাছে যেটা বলবো, ওইটাকে ডাইভার্ট করার জন্য কিন্তু, বিকজ হি ডাজন্ট দিস পিপল দে ডোন্ট অ্যাকচুয়ালি ক্যাশ প্যাটার্ন, আপনি যেটা বলছেন, হি ইজ দ্য মোস্ট লয়ালিস্ট এন্ড ইজ সো আর্গুমেন্টেটিভ, হি ডাজন্ট কেয়ার এনিওয়ান বিকজ হি নোজ দ্যাট দ্য পারসন হি ইজ গোইং টু প্রোটেক্ট হিম ইজ প্রেসিডেন্ট ট্রাম্প. So he has many disciples like that. Marco Rubio is another one of them. And they all know that, they all realize that, that this president, is easy, and they will always stand, he will always stand by him, no matter lies, absolute lies, whatever, all kinds of destruction they are going to do. So they have their back already protected by the president. So they will do anything to actually make him, please him, and to get him, on board with them. So that's what we are now. So Epstein, I don't know, because we know that the Supreme Court is not, she cannot have majority, and eventually, I don't think it's going to go anywhere with that as well. So he will continue. The country is going to be in a big deficit and big actually trouble, so big better bill, is going to be total disaster eventually. And we are the people, the general people is going to pay the big price because of all this immoral and all these, the illegal things. Already আমরা জানেন কংগ্রেস বলছে যে this is very unconstitutional and this is not the tradition that United States actually the president follow. And I think he doesn't actually care of for any of those things. থ্যাংক ইউ। আপনাদের কাছে জানতে চাইবো, বাট নাসির আলী পর আপনার কাছে একটু যাই। আপনি জানেন যে গ্যারি হার্টস ডেমোক্রেটিক পার্টির বড় নেতা ছিলেন, এবং একজন মডেলের সাথে তিনি প্রণয়ে লিপ্ত হওয়ার কারণে তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল। আপনি একজন ফাদার, আপনি একজন অভিভাবক এই কমিউনিটির, বাট যখন আমেরিকার প্রেসিডেন্টের ব্যাপারে এই ধরনের কথা শোনা যায়, যিনি 13 বছরের মেয়েকে নিয়ে
কুলে বসিয়েছেন এবং বলা হচ্ছে যে তারা আপনার নোট ছিল অলমোস্ট, মানে নোট অবস্থায় তাদেরকে নিয়ে তিনি বসেছিলেন। এবং ইভেন আরও যদি আপনার যেটা কংগ্রেসে আলোচনা হয়েছে যে তার কাপড়ের মধ্যে দাগও দেখা গেছে, এইরকম একটা মানে সিচুয়েশন অ্যারাইজ করেছে, যে অভিযোগের এটাকে বলা হচ্ছে চাইল্ড সেক্স ট্রাফিকিং। সো এই ধরনের একটা সিচুয়েশনে প্রেসিডেন্ট যখন এই ধরনের জিনিস করছেন এবং কংগ্রেসে এটা ওপেন হিয়ারিং হচ্ছে আপনার, তখন আপনার কাছে কেমন মনে হয় বিষয়টি? আপনি কিভাবে দেখেন এই বিষয়টি? ধন্যবাদ। প্রথমে বলি, আপনার টাইম টেলিভিশন ইজ দ্য হাব অফ অল লেফটিস্ট অ্যান্ড ডেমোক্রেট। এখানে এসে একজন রিপাবলিকানের পক্ষে কথা বলা সবসময় খুব কঠিন হয়। কেন আজকে 5 বছর ধরেই আপনি একজন রিপাবলিকান নিয়েছেন আর 10 জন ডেমোক্রেট নিয়েছেন, আর মাঝখানে আমাকে ফেলিয়ে দেন এবং বেশ হাসাহাসি করেন। যাই হোক, আই ক্যান টেক দ্যাট। বাট সর্বপ্রথম কথা আমি বলি, একটা জিনিস মাথায় রাখবেন, যে প্রোপাগান্ডা না শুনে প্রথমে নিজের বিবেককে, কনসাসনেসকে কোশ্চেন করবেন। যে 5 বছর ধরে আপনার এই এফস্টিনের কেস ফাইল এই নিয়ে আমেরিকায় তোলপাড় চলছে, লাস্ট 5 ইয়ার বাইডেনের সময় থেকে। এফস্টিন ফাইলে যদি ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারে যে এটা ওপেন করলে আমি ফেঁসে যেতে পারি, 13 বছরের একটা মেয়ের সঙ্গে নষ্টামি করছি, তাহলে বাইডেন কেন সেই ফাইলটা খুললো না? বাইডেন সাহেব যদি জানতেন যে আপনার ডোনাল্ড ট্রাম্প 13 বছরের মেয়েকে নিয়ে রেপ করছেন এফস্টিনের সঙ্গে একসঙ্গে, সেই টেপ আপনাদের আছে, আর আপনারা তো এখনই জাজমেন্টাল হয়ে গেলেন, বলে দিলেন ডোনাল্ড ট্রাম্প এটা 100% করছে, কোনো বিচার টিচার না করে, নো প্রুফ। 13 বছরের। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, না আপনি কাউকে ইন্টারাপ্ট করেন না, উনারা কিন্তু হাফ এন আওয়ার ধরে কথা বললো, আমাকে আপনি ইন্টারাপ্ট করা শুরু করলেন। তাহলে এই দর্শকবৃন্দ আপনারা বুঝতে পারছেন আমি কোন পজিশনে আছি। আমাকে একটা পয়েন্ট ফিনিশ পর্যন্ত আপনি করতে দিচ্ছেন না। ইটস নট রাইট, দিস ইজ নট জার্নালিজম। প্লিজ, আপনি হোস্টের চেয়ারে বসে আছেন, ইউ আর নট এ ডেমোক্রেট। আমি এটা প্রশ্ন করতে চাচ্ছিলাম আপনাকে, আপনি গো হেড, কথা বলেন, ঠিক আছে, অসুবিধা নেই। 5 বছর বাইডেন সাহেব, 5 বছর কেন, যেদিন ওথ নিয়েছে 21 জানুয়ারি, সেদিনই এফস্টিন ফাইল খুলে দিত। উনি যদি জানতেন এফস্টিন ফাইলের মধ্যে ডোনাল্ড ট্রাম্প জড়িত আছে, আর ডোনাল্ড ট্রাম্প যদি জানতো আমার 13 বছর মেয়েকে নিয়ে ফোর্সড ইন্ডাস্ট্রি করছি, তাহলে সে কোনোদিন তার প্রেসিডেন্টের সময় এই এফস্টিন ফাইল ওপেন করতো না। একমাত্র ডোনাল্ড ট্রাম্পই কিন্তু এটা ওপেন করেছে, সেটা মাথার মধ্যে খেয়াল রাখবেন। অর্থাৎ এইসব এর আগেও ডোনাল্ড ট্রাম্পের নামে অনেক কিছু এসছে, এবং আপনারা ডেমোক্রেটরা একেবারে ধোয়া তুলসীর পাতা না। আমরা বিল ক্লিনটনকে দেখছি কিভাবে আপনার হোয়াইট হাউসকে অপবিত্র করে দিয়েছিল, হোয়াইট হাউসের মতন জায়গায় প্রেসিডেন্ট বুশ এসে সেটাকে ক্লিন আপ করতে হয়েছে স্পিক অ্যান্ড স্প্যান দিয়ে। তো এইসব অনেক দেখেছি, ডেমোক্রেট লিডারদের দেখেছি। নিউ ইয়র্কের গভর্নর, তার চাকরি চলে গেল নিউ জার্সিতে ধরা পড়ে। তো এরকম আমরা দেখেছি এইসব যেমন আমাদের একজন আলোচক বলেছেন, আমেরিকা আমাদের হয়তো ধর্মের ব্যাপারে বা এইসব এফেক্ট করে, কিন্তু আমেরিকান পলিটিক্সে এইসব এই 40 বছর আগে ডোনাল্ড ট্রাম্প মনে হয় আমার তখন 30 ইয়ার্স ওল্ড ছিল, যে সময় দেখছি ছবিটা 40 ইয়ার্স ওল্ড। তো এইসব খুব একটা ইম্প্যাক্ট করে না। আপনাকে একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, এবং প্রশ্নটা হলো যে আমবাগানের নিচে লোকজন যখন যায়, কেন যায়? আমবাগানে মানুষ যায় কেন? না, আমবাগানে কে যাও শুনেন, আমবাগানে অনেক আম চুরি করতে যায়, আবার অনেকে আম উপভোগ করতে যায়, আবার অনেকে আমের সৌন্দর্য দেখতে যায়। ওকে, সো এফস্টাইনের যে বাগান, এই বাগানে কারা যেতেন? এবং উনি এমন একটা অবস্থার মধ্যে দেখলাম যে উনি নিজে যেন খুশিতে উচ্ছ্বাসে একেবারে এফস্টাইনের সাথে যে লুটুপুটি খেলা, যেটা, এটাকে আপনি কিভাবে দেখছেন? থেকে সাইকোলজিস্ট হয়ে গেলেন, একেবারে অ্যানালিসিস করতেছেন তার বডি ল্যাঙ্গুয়েজ, মানে অনেক ডক্টরেট হয়ে গেলেন আপনি। দেখি ডোনাল্ড ট্রাম্প কিভাবে হাসছে, এফস্টাইন কিভাবে হাসছে, এইসব অ্যানালিসিস প্লিজ। এটা তো আমি করি না, এটা তো ভিডিও, ডকুমেন্টেড। আপনি হঠাৎ করে একটা কনক্লুশন ছেড়ে দিয়েন না, একেবারে কাঠগড়ায় দাঁড় করে দেন না ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্প এত বোকা লোক না যে তার প্রেসিডেন্সি আমলে এফস্টাইন ফাইল ওপেন করতো, সে
সে যদি জানতো সে ইনভলভ আছে। সিম্পল জিনিস। আমি তো প্রশ্ন করছি আপনাকে, এফসিনের কাছে যারা যেতেন কেন যেতেন তারা? ওয়াই? এফসিনের কাছে যাওয়ার কারণ কি? যে কোনো কারণে যেতে পারে। কারণ কি? এফসিনের সঙ্গে তার কাজিন যায় দেখা করতে পারে না? এফসিনের সঙ্গে তার কোনো বন্ধু, ভালো বন্ধু যায় দেখা করতে পারে না? তার মানে কি এফসিনের ক্রাইমের সঙ্গে সে জড়িয়ে গেল? দিস ইজ ননসেন্স। এটা কোনো আর্গুমেন্ট হলো না। আচ্ছা, ভাই আমি একটু বলতে চাই, আসলে জি, পল please. ভাই একটা চমৎকার কথা বলছে, যে এটা আমি বলেছি, উনি আমাকেও সাইট করেছেন যে আসলে এদেশে এগুলা কোনো কিন্তু ব্যাপার না, এবং আমরা জানি মনিকা লুইসকে নিয়ে যেটা ক্লিনটন করেছেন। আমি আসলে পল ভাই, কিন্তু আমি ডেমোক্রেটিক পার্টি অন্যায় করলে সেটাকে আমি অন্যায় বলবো, আমি শুধু বলবো না যে এবং দিস ইজ নাথিং অ্যাকচুয়ালি ইন দিস কান্ট্রি। উনি বলেছেন যে নিউ ইয়র্কের আপনার গভর্নর, নিউ ইয়র্কের মেয়র, ওরও তো দুয়া তুলসী পাতা ছিল না, এদেরও তো এই ধরনের ছিল। So this is something. What is happening in Iran, that is the different thing. I think that's what, because আমার কাছে মনে হয় এগুলো diversion kind of things, you know. So, but I'm not actually, I think also Hassan Barduzbay is not going to make a judgment that, you know, we already say that he is convicted, because you have to go to the court of law for this. Thank you. রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব নাসির রহমান পল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে কর্নার করার চেষ্টা করেন, বাট ইটস ওপেন ফোরাম, ইউ ক্যান ডিসকাস এজ ওয়েল। আপনার মুখ বন্ধ, বাট প্রশ্ন আসলে প্রশ্ন করতে পারি আমরা, বাট বলি নাই তো আপনাকে কথা বন্ধ করার জন্য। আপনি থ্রো করতে পারেন, হাত বল, নো প্রবলেম। না, প্রশ্ন করেছি এটা, এই যে যুদ্ধের কারণে প্রফেসর গোলাম মাতবর, এই যুদ্ধের কারণে আপনার এই যে হরমুজ প্রণালীতে বন্ধ হয়ে গেল, রাইট, অ্যাবাউট 20% ফুয়েল, জ্বালানি, সারা বিশ্বের প্রায় 20% জ্বালানি এই আপনার হরমুজ প্রণালী দিয়ে যায়। সো এখন হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অন ইট, economic impact? Those are the most important thing at this point. You know, I think impact is going to be disastrous. I know United States will try to use the domestic one, particularly to keep the price control in this country. Otherwise, আমরা জানি, no matter Republican, Democrat or Independent, the world wallet is going to be hard. The moment everyone is going to be outrageous. So I think that's what is going to be. But the biggest concern is for the countries like, you know, the developing countries and the other countries, like even, you know, in the whole world. That's what is going to impact. So eventually, ওই যে পাটাওটার মধ্যে আপনার যদি একটা সংঘর্ষ হয়, মাঝখান কিন্তু মরিচের বিপদ হয়। So that's what is I'm more concerned about. আমরা জানি already price hiking হয়ে গেছে, whatever it is the happening in United States, আমরা বিশেষ করে যারা middle class, we are paying already a big price. You know, it's whatever the ego, whatever the Israel is going, and somehow, you know, the President Trump is dragged to that. এটা ট্রোজান হর্সের মতো কিন্তু ইসরায়েল যেটা করছে, ওটা তো বলে দিয়েছে, if President Trump is not going to go with them, they will do it by themselves. কারণ তারা জানে when they are going to get stuck. আপনি যে যুক্তরাজ্যের কথা আমরা বলতেছি, যুক্তরাজ্য কি তারা অ্যাটাক করে নাই? সাইপ্রাসে তারা কিন্তু যুক্তরাজ্যের যে ঘাঁটি যেটি ইউজ করছে সেটাকে কিন্তু অ্যাটাক করছে তারা কিন্তু, এবং মিডল ইস্টের যে কান্ট্রিজ গুলো বলছে, তারা বলে নাই যে আমরা এই মিডল ইস্টের নেইবারিং কান্ট্রিজ গুলোকে অ্যাটাক করছি, এবং তারা কিন্তু অনেক আগের থেকেই বলেছে ইট ইজ নট গোয়িং টু স্টে উইদিন। এবং আমরা টার্কি বলেছেন, অনেকগুলো কান্ট্রি বলেছেন, ইভেন ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো বলছেন, চায়না বলেছেন, রাশিয়া বলেছেন, দিস ইজ নট গোয়িং টু কনফাইন্ড উইথ বিটুইন, ইউ নো, ইরান এন্ড ইসরায়েল। So that's what exactly happening. So again, we are all going to suffer because of this thing. It's not only the price and all those things, but the problem is that peace, stability, security. আপনি আমি তো প্রত্যেকে ট্রাভেল করতে হয়, সেটা ইকোনমিক কারণে হোক বা ফ্যামিলিগত, সোশ্যাল, সাইকোলজিক্যাল, ইমোশনাল যেটাই হোক না কেন, আর উই গোইং টু ফিল সেফ? অলরেডি কিন্তু আপনার নাজবুল আশরাফ সাহেব একটু আগে বলেছেন যে কি অবস্থা দাঁড়িয়েছে ট্রাভেলিং এর ক্ষেত্রে। So those are the things that, you know, more concerning that this, you know, the Epstein file. Epstein file কিন্তু শুধু আপনি ট্রাম্পকে ব্লেম করবেন না, there are many other rug of wall কিন্তু ডেমোক্রেটিক পার্টির আছে। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সাহাব ভাই, আপনাকে শুভেচ্ছা। সো হোয়াট ইজ দ্য সিচুয়েশন? আপনার কি ফ্লাইট অন আছে সৌদি আরব যাওয়ার জন্য? আনমিউট করতে হবে আপনার সাউন্ড। আপনার সাউন্ড আনমিউট করতে হবে, এটা মিউট হয়ে আছে আপনার সাউন্ড। টার্কিশ এয়ারলাইন্স এখনো পর্যন্ত এটা তাদের স্কেজুল তারা চলতেছে, তাদের প্লেনগুলো নিউ ইয়র্ক থেকে যাচ্ছে। এখন যে প্লেনগুলো রিয়াদে যাবে সেগুলো মনে হয় তারা বন্ধ করতে পারে, কিন্তু আমাদের ফ্লাইটটা তো রিয়াদে যাচ্ছে না, এটা টার্কি থেকে যাচ্ছে। সেই হিসাবে মদিনা যাচ্ছে টার্কি থেকে। হ্যাঁ,
তারা থেকে কোন মদিনা হিসাবে চলে কোন যাচ্ছে। দিক দিয়ে যাচ্ছে সেটার উপরে ডিপেন্ড করতেছে। কিন্তু এখনো পর্যন্ত অনেকে আবার ফেরত আইছে, টার্কিশ এয়ারলাইন্সে শুনলাম আজকে, তাদের কোনো অসুবিধা হয় নাই। আচ্ছা, কিছু কিছু ফ্লাইট আবার অন্য দিক দিয়ে বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন প্যাসিফিক দিয়ে আসতেছে প্যাসেঞ্জারগুলো, অনেক চেষ্টা করে, অনেক পয়সা দিয়ে। আহ, আপনার কোয়ান্টাস ও বিভিন্ন এয়ারলাইন্সে তারা কিন্তু ওইভাবে আসতেছে ব্যাকওয়ার্ড হয়ে। সেটা অনেকে শুনলাম। সেই হিসাবে আশা করি আমাদের ফ্লাইট কালকে যাবে। এখন জানি না, কিন্তু এই যুদ্ধটা আমি বুঝলাম না, হঠাৎ আমাদের প্রেসিডেন্ট সাহেব হঠাৎ এইভাবে করার কোনো, যেখানে পরশুদিন পর্যন্ত কংগ্রেস যে বলছে ইরান ডাজ নট হ্যাভ এনি ক্যাপাসিটি অর নট ডুইং এনিথিং আনলেস দে গেট অ্যাটাকড। তারপরেও উনি আমাদের নেতানিয়াহু সাহেবের বুদ্ধিতে উনি যে এই খেলা খেলতেছেন, আর আমাদের মোদি সাহেব কিন্তু এই জিনিসটা আমার মতে মোদি যদি ইচ্ছা করতেন সে কিন্তু এই খেলাটা বন্ধ করতে পারতো। তো সে তো নেতানিয়াহুর সাথে তার সম্পর্ক ছিল, এবং ইরান থেকে উনি তেল নিতেন, গ্যাস নিতেন। তো উনি যদি নেতানিয়াহুকে বলতেন যে আমি এটা তোমাদের সাথে মিটমাট করে দিচ্ছি, কিন্তু উনি না করে আরো নেতানিয়াহুকে বুকে জড়াইয়া মনে হলো স্বামী স্ত্রীর মতো চলে গেলেন, এবং ইন্ডিয়া ইরানের বিরুদ্ধে এখন কথা বলতেছে। এবং নেতানিয়াহু দেখলাম মোদিকে থ্যাংক ইউ দিছে ফর বিকাম এ ব্রাদার। অলরাইট, ওকে, থ্যাংক ইউ সো মাচ। যে এতদিন পর্যন্ত সাহায্য নিছে তেল, সস্তায় তেল নিয়ে, সে এখন তার বিরুদ্ধে দাঁড়াইছে। রাইট, সো আমার কাছে একটু মনে হচ্ছে আসলে, তাহের ভাই আমি একটু বলি যে এখানে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু তার মার্কো রুবিও বলেছেন there is no evidence, আমার কাছে কেন যেন শেষ মুহূর্তে he has been trapped by Netanyahu's ego। আর এখানে আমি সব ভাইয়ের সাথে একটু 100% এগ্রি করি, ইনস্টিগেট করেছে পুরো ব্যাপারটা কিন্তু এখানে নরেন্দ্র মোদী। মাদারল্যান্ড ফাদারল্যান্ড বলে গেল, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক যেটা দেখা গেলেন উনি আর কি। তো আমার কাছে দুটো জিনিসই মনে হচ্ছে আমার কাছে, অডাসিটি অফ নেতানিয়াহু, হি ডাজন্ট কেয়ার এনিওয়ান। ইভেন তার কান্ট্রিতে কিন্তু রেজিস্ট্যান্স ছিল, কোর্টে তার নামে বিচার ছিল, কিছু করতে পারে নাই, এবং সে কিন্তু এটা করতে চেয়েছে টু ডাইভার্ট হিজ থিং। Everyone they are becoming so politically selfish, this diversion, but they don't care about পল সাহেবের কথা শুনি। না, কিন্তু মোদি সাহেব এখানে আসার পরেই কিন্তু ইন্ডিয়া থেকে আবার সিন্দুর 2 আরম্ভ হয়ে গেছে, যে আমরা সিন্দুর 2 অ্যাক্টিভেট করতেছি যাতে পাকিস্তানের যাতে নিউক্লিয়ার বম না থাকে। রাইট, জি, ওইটা অনেকদিন যাবত চেষ্টা করছে সাহেব ভাই ওরা, ওইটা অনেকদিন যাবত চেষ্টা করছে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের এগেইনস্ট এটা করার জন্য। জি, একটু পল সাহেবের কথা শুনি। জি স্যার শুনেন, আমার মনে হয় আমাদের আলোচনার লেভেলটা একটু যদি আমাদের স্ট্যান্ডার্ড নিয়ে আসতে পারি, যে মোদির কথায় ওই স্বামী স্ত্রী জড়িয়ে ধরে নেতানিয়াহু ওয়ারে গেল ইরানের এগেনস্টে, নেতানিয়াহুর কথায় আমাদের ডোনাল্ড ট্রাম্প বলে গিয়ে ওয়ারে যাচ্ছে। ওয়ারের মানেটা ডিকশনারিতে একটু দেখেন, একটা ওয়ার হলে কত ক্ষতি হয়, এক পক্ষের না, পুরো ওয়ার্ল্ডের একটা চেইন রিঅ্যাকশন। ওয়ারটা কিন্তু যাতা ব্যাপার না যে আপনার মোদি বললো নেতানিয়াহুকে লাগান ইরানকে লাগান, ওয়ার লেগে গেল, অথবা নেতানিয়াহু বললো ডোনাল্ড ট্রাম্পকে দোস্ত লাগাই দাও, যুদ্ধ লাগাই দাও। ব্যাপারটা কিন্তু সত্যি এরকম না। এইভাবে চিন্তা করলে কিন্তু আমার মনে হয় ঠিক হবে না। একজনের কথা, একজন ডোনাল্ড ট্রাম্প এত বোকা লোক না যে একজন ছোট্ট একটা দেশের লোকের কথায় সে আমেরিকাকে এত বড় একটা বিপদের মধ্যে ফেলে দিল। আজকে নিউ ইয়র্ক টাইমসের যে রিপোর্ট, ওই রিপোর্টের মধ্যে এই 6 ডেড বডির জন্য কিন্তু এই ওয়ারটা লায়াবল হয়ে থাকে। রাইট, তা তো অবশ্যই। না, নিউ ইয়র্ক টাইমস আজকে বলেছে যে উনি নিজেও যুদ্ধ, কিন্তু আমাদেরও লস আছে অনেক। না, নিউ ইয়র্ক টাইমস যেটা বলেছে যে উনি নিজেও যুদ্ধ করতে চান না। তো ওয়ারটা এই একজনের কথা শুনে আরেকজন ওই জামাইয়ার স্বামী স্ত্রীর মতো জড়ায় ধরে ওয়ারে যায়, দিস ইজ নট ট্রু। এই ধরনের আলোচনা আমার মনে হয় একটা সিরিয়াস আলোচনার মধ্যে। না বুঝছি, বাট আজকে যে নিউ ইয়র্ক টাইমস যে রিপোর্ট করেছে সেখানে বলেছে যে কিন্তু এটা মিটমাট করতে পারতো তার যদি ইচ্ছা থাকতো। তার দুই দেশের সাথে তার সম্পর্ক, সে যদি ডিপ্লোম্যাটিক হতো সে বলতো নেতানিয়াহুকে, ওকে আমি ইরানকে বলবো তার বলিস্টিক এইগুলো যাতে দুইজনে মিটমাট করার চেষ্টা করে, যেটা আমাদের জিয়াউর রহমান কিন্তু, আপনি যারা আছেন মনে আছে কিনা, জিয়াউর রহমান কিন্তু ইরান ইরাকের ওয়ারের জন্য মিডিয়েট করার চেষ্টা করছিল এবং অনেকটা এগিয়ে গেছিল।
সে কিন্তু সাউথ কোরিয়া নর্থ কোরিয়ারও যুদ্ধটা বন্ধের চেষ্টা করছিল কিন্তু তখনও, কিন্তু না, একটা জিনিস লক্ষ্য করবেন, কিন্তু মোদি এই জিনিসটা করতে পারতো, সে তো করে নাই সেটা। তুমি একটা জিনিস লক্ষ্য করো, স্টেট অফ দ্য ইউনিয়নের কয়েকদিন আগে, 2 দিন আগে, ওয়ারের 2 দিন আগে, স্টেট অফ দ্য ইউনিয়নের মধ্যে আমরা প্রিডিক্ট করছিলাম, যারা পলিটিক্যালি অ্যানালাইসিস করে, যারা বুঝে, তারা বলছিল যে স্টেট অফ দ্য ইউনিয়নের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিবে যে আমরা ইরানকে অ্যাটাক করতে যাচ্ছি, কিন্তু সেটা হয়নি। হয়নি কেন? লাস্ট মোমেন্ট পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প আয়াতোল্লাহ খোমেনির সঙ্গে, তার রিপ্রেজেন্টেটিভের সঙ্গে একটা সমঝোতার চেষ্টা করেছে লাস্ট পর্যন্ত। কিন্তু আমরা সবাই জানি ডোনাল্ড ট্রাম্প ইজ এ নো ওয়ার ম্যান, নো ম্যাটার হোয়াট, হি ইজ এ নো ওয়ার ম্যান। সে ইরাক যুদ্ধের বুশের এগেনস্টে কথা বলেছে, সমস্ত সময় সে ওয়ারের এগেনস্টে, এবং এই ওয়ারে সে গেছে। আমার মনে হয় উই হ্যাভ এ বিগার পিকচার টু আমাদের সময় শেষ হয়ে গেল। জি, to stop the third world war. রাইট, থ্যাংক ইউ সো মাচ। To stop the third world war. This is not a war. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব নাসির আলী খান পল, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সাহাব ভাই। এবং আপনি কালকে যাচ্ছেন সৌদি আরব? জি, আমরা কালকে রাত্রে যাচ্ছি। কালকে রাত্রে যাচ্ছেন, যাই আপনাকে উইশ ইউ অল দ্য বেস্ট, আমাদের সবার জন্য আপনি দোয়া করবেন। যদি আমরা যাই পড়তে পারি, আমরা এই সমস্ত পলিটিক্যাল ইস্যু নিজেদের গোয়ামের তারায় অনেক লোকজন যেতে পারতেছে না, অনেকে আটকা পড়ছে, এটা একটা বিরাট ক্ষতি অনেকের জন্য। সাধারণ এই যে যুদ্ধের এরা 2 পাওয়ার বিভিন্ন করতেছে, কিন্তু সাধারণ লোকের যে অসুবিধা হচ্ছে, তেলের দাম দেখলাম আজকে, যখন আমি বিজে থেকে তেল কিনলাম গত সোমবারে, গত সপ্তাহে তেলের দাম ছিল হলো বিজেতে ডিসকাউন্টে দেয় 295 275, আজকে দেখলাম এটা 345। অলরেডি বেড়ে গেছে তেলের দাম। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সাহাব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড প্রে ফর আস। থ্যাংক ইউ জনাব নাসির আলী খান পল, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন। খুদা হাফেজ।